আপনি কি অনেকদিন ধরে হাই ব্লাড সুগারে ভুগছেন? অনেক সুগারের ওষুধ খেয়েও আপনার ব্লাড সুগার কি নিয়ন্ত্রণে থাকছে না? প্রতিদিন ইনসুলিন ইনজেকশনের যন্ত্রণা আর সহ্য হচ্ছে না? আর নিতে হবে না ইনসুলিন ইনজেকশন, খেতে হবে না কাঁড়ি কাঁড়ি সুগারের ঔষধ। এই একটি মাত্র হোমিওপ্যাথি ঔষধের মাত্র 20 ফোঁটা আপনার ব্লাড সুগারকে সম্পূর্ণরূপে নির্মূল করতে পারে। আপনাকে কি ব্লাড সুগারের জন্য 2, 3, 4 আলাদা আলাদা সুগারের ওষুধ খেতে হচ্ছে? আপনি কি ওষুধ খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আপনি যদি দীর্ঘদিন ধরে হাই ব্লাড সুগারে ভুগেন, তাহলে আপনার চোখ, কিডনি, হার্ট এবং নার্ভের উপর মারাত্মক এবং ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে। হাই ব্লাড সুগার আপনার রক্তবাহী নালীগুলোকে শক্ত এবং সংকীর্ণ করে তোলে। এর ফলে আর্টেরিওস্ক্লেরোসিস নামক এক ধরনের রোগের সৃষ্টি হয়। এর ফলে হার্ট অ্যাটাক, স্ট্রোকের সম্ভাবনা বহুগুণে বেড়ে যায়। পরিসংখ্যান বলছে সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্টে 30% লোকের মৃত্যু ঘটে, কিন্তু 60% লোক পার্মানেন্ট পঙ্গু হয়ে যায়। দীর্ঘদিন হাই ব্লাড সুগার থাকলে আপনার কিডনির সরু সরু রক্তবাহী জালকগুলো আছে, সেগুলো ধ্বংসপ্রাপ্ত হয়, ফলে কিডনি বিকল হয়ে যায়। এরপরে রেগুলার 15 দিন ছাড়া প্রায় ডায়ালিসিস করতে হয়। এরপর বেঁচে থাকতে গেলে কিডনি ট্রান্সপ্লান্টও করতে হয়। আনকন্ট্রোলড সুগারের জন্য ডায়াবেটিক রেটিনোপ্যাথি নামক এক ধরনের গম্ভীর রোগ হয়, যার ফলে ঝাপসা দেখা, দৃষ্টিশক্তি কমে যাওয়া এবং কেউ কেউ অন্ধ হয়ে যায়। হাই ব্লাড সুগার কারণে ধীরে ধীরে আপনার স্নায়ুগুলো বিকল হতে থাকে এবং হাত পা অসাড় হয়ে যায়, ভেতরে যন্ত্রণা হয়, হাত পা ঝিনঝিন করে, রক্ত সঞ্চালন দুর্বল হয়ে গিয়ে পায়ে ইনফেকশন হয়। এবং যেহেতু আগে থেকেই পায়ের নার্ভগুলো ক্ষতি করে রেখেছে, তাহলে আপনি বুঝতেও পারবেন না আপনার পায়ে আস্তে আস্তে ইনফেকশন হবে। এবং কখনো কখনো এই ডায়াবেটিক ফুডের কারণে লোকের পা কেটে বাদ দিতে হয়। দীর্ঘদিন ধরে অতিরিক্ত ব্লাড সুগার আপনার ব্রেনের স্নায়ুগুলোর ক্ষতি করে। এর ফলে ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ এবং অ্যালজাইমার ডিজিজও হয়। ডিমেনশিয়া এবং অ্যালজাইমার রোগীরা ছোট ছোট জিনিস ভুলে যায়। দীর্ঘদিন হাই ব্লাড সুগার পুরুষদের মধ্যে ইরেকটাইল ডাইফাংশন বা শীঘ্রপতনের রোগ সৃষ্টি করে। মহিলাদের মধ্যে অনিয়মিত মেনস্ট্রুয়াল সাইকেল, পিসিওএস এই ধরনের রোগেরও সৃষ্টি করতে পারে। আপনি যদি একটিমাত্র হোমিওপ্যাথিক ঔষধ খেয়ে আপনার ব্লাড সুগারের লেভেল নর্মাল রাখতে চান, তাহলে এই ভিডিওটা আপনি পুরোপুরি দেখুন। আজকে আমরা আলোচনা করব একটি হোমিওপ্যাথিক মাদার টিংচারের কম্বিনেশনের বিষয়ে, যার মাত্র 20 ফোঁটা আপনার ব্লাডের ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়িয়ে আপনার ব্লাড সুগারকে নর্মাল করে দিতে পারে। এছাড়া আলোচনা করবো কী কী ডায়েট চার্ট আপনাকে ফলো করতে হবে, কী কী ধরনের খাবার খাবেন, কি খাবেন না, কী কী ধরনের ছোটোখাটো এক্সারসাইজ করলে আপনি ভালো থাকবেন। নমস্কার, আমি ডাক্তার শান্তনু হালদার, একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। আজকে আলোচনা করব ডায়াবেটিস মেলিটাস বা হাই ব্লাড সুগার কিছু খুবই কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধের ব্যাপারে। ভারতবর্ষে ডায়াবেটিস এখন একটি মহামারীর আকার ধারণ করেছে। চিন্তার কথা, ভারতবর্ষে প্রায় 21 কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। বিশ্বব্যাপী প্রতি 4 জন ডায়াবেটিস রোগীর মধ্যে একজন ভারতীয়। 50%-এরও বেশি মানুষ জানেন না যে তারা ডায়াবেটিসে আক্রান্ত। মানে আপনার এলাকাতে যদি 20 জনের ডায়াবেটিস থাকে পরিসংখ্যান অনুসারে, তাহলে যদি আপনার এলাকার সমস্ত মানুষের ব্লাড সুগারের লেভেল টেস্ট করে দেখা যায়, সেখানে আমরা দেখতে পাবো যে প্রায় 40 জনের ব্লাড সুগার বেশি আছে। 50% মানুষ জানেনই না যে তাদের ব্লাড সুগার আছে। ডায়াবেটিসের প্রধান কারণ সমূহ: পরিবারে ডায়াবেটিসের ইতিহাস থাকলে ব্লাড সুগারের ঝুঁকি সব থেকে বেশি। এছাড়াও ওবেসিটি, বিশেষ করে পেটের চর্বি ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ায়। যত পরিমাণে অ্যাডিপোজ টিস্যু, তত পরিমাণে ইনসুলিন রেজিস্ট্যান্স। এই ব্লাড সুগারটাকে যদি আমরা খুব সহজভাবে বুঝতে চাই, আমরা যখন কোনো খাবার খাই, ধরে নিন এই মুহূর্তে আমি 4টে রসগোল্লা খেলাম, 4টে রসগোল্লা যাওয়ার সঙ্গে সঙ্গে কি আমার ব্লাড সুগারটা বেড়ে যাবে? অ্যাকচুয়ালি সঙ্গে সঙ্গে বাড়বে না। কি হবে, যখনই আমি শর্করা জাতীয় খাদ্য যেমন ভাত, মুড়ি, আলু বা চিনি মিষ্টি বা এই রসগোল্লার কথা বলছি, তো আমি যখনই রসগোল্লাটা খেলাম, তখনই কি হলো, আমাদের পাকস্থলীতে যাওয়ার পরে ক্ষুদ্রান্তে গিয়ে হজম হতে শুরু করলো। হজম হয়ে যখন ওটা ব্লাড স্ট্রিমে মিশলো, যখন দেখলো যে শরীর ব্লাডের সুগার একটা লেভেল থেকে ক্রস করছে, মানে লেভেলটা বাড়ছে, তখনই কি হবে, আমাদের প্যানক্রিয়াস থেকে এক ধরনের হরমোন, যেটাকে আমরা ইনসুলিন হরমোন বলি, সেটা নিঃসরণ হবে। নিঃসরণ হয়ে এই ব্লাড সুগারটাকে, এটাকে গ্লাইকোজেন রূপে আমাদের লিভারে বা অন্যান্য অ্যাডিপোজ টিস্যু, যত আমাদের, যেমন আমাদের ভুঁড়ির যে টিস্যুগুলো হয় বা আমাদের যেখানটা থলথলে অংশ থাকে শরীরের, এগুলো তো মূলত অ্যাডিপোজ টিস্যু থাকে। তাহলে কি হয়, আমাদের এই ইনসুলিন অ্যাডিপোজ টিস্যুতে বা লিভারে গ্লাইকোজেন রূপে জমা রাখে। তাহলে আমি সকালবেলা যখন 4টে রসগোল্লা খেয়ে বেরিয়েছিলাম, তখন আমার ব্লাড সুগারটা বাড়ার চেষ্টা করছিল, কিন্তু ইনসুলিনের কারণে বাড়তে পারলো না। আবার যখন আমি দুপুর 2টো পর্যন্ত বা 4টে পর্যন্ত না খেয়ে আছি, তখন তো আমার শরীরের ব্লাডের এটা তো প্রয়োজন। এটা আমাদের শরীরের জ্বালানির মতো। যেমন একটা গাড়ি পেট্রোল ছাড়া চলতে পারে না, তেমন আমাদের শরীরের যত কলা কোষ আছে,
সেটা কিন্তু এই ব্লাড সুগারটা ছাড়া চলতে পারে না। তাহলে যখনই এই ব্লাড সুগারটা আমার শরীরে কমে যাবে, তখন আবার ওই প্যানক্রিয়াস থেকে অন্য এক ধরনের হরমোন নিঃসরণ হবে, যেটার নাম গ্লুকাগন। গ্লুকাগনের কাজ কি? এই যে ইনসুলিন আমাদের লিভারে যে গ্লাইকোজেনগুলো জমা করেছিল, সেগুলোকে ভেঙে দ্বিতীয়বার ওটা অ্যাজ এ গ্লুকোজ আমাদের শরীরে ব্যবহার করবে। তাহলে এইভাবে মেনটেন করা হয়। ব্লাড সুগারটাকে গ্লুকাগন বাড়াতে সাহায্য করে, ইনসুলিন কমাতে সাহায্য করে। তো দুটোকে ব্যালেন্স করে, টি বা ফ্রিজে থার্মোস্ট্যাটের মতো। মানে যদি আপনি এসিটা 24-এ সেট করে দেন, তাহলে কি হবে, যখনই আপনার রুম টেম্পারেচার 25 ডিগ্রি হবে, তখনই এসির যে কম্প্রেসারটা আছে সেটা অন হয়ে যাবে। অন হয়ে যাওয়ার পরে আপনার যে রুম টেম্পারেচারটা আছে সেটা কমতে শুরু করবে। আবার যখনই 25 থেকে 24-এ নেমে যাবে, আপনি 24-এ সেট করেছেন, 25 থেকে 24-এ নেমে গেছে, কিছু কোনো প্রবলেম নেই। 24 থেকে যখনই 23-এ নেমে যাবে, তখনই ওটা অফ হয়ে যাবে। তাহলে কি হবে, যে ও মোটামুটি 24-এই এই টেম্পারেচারটা মেনটেন করবে। তাহলে 25-এ গেলে অন, 24-এ গেলে অফ। সেরকম যদি আমাদের ব্লাড সুগার লেভেল 140-এর উপরে যেতে চায়, ইনসুলিন এই গ্লুকোজটাকে গ্লাইকোজেন রূপে লিভারে জমা রেখে দেবে। আবার যখন আমাদের ব্লাড সুগারের প্রয়োজনীয়তা হবে, ধরুন আমি পরিশ্রম করছি বা ছুটছি, আমার তো প্রচুর পরিমাণে শরীরে শক্তি লাগবে। তাহলে এই শক্তি তৈরি করার জন্য যে গ্লুকোজটা প্রয়োজন, তাহলে কি হবে, যকৃতে মানে লিভারে যে গ্লাইকোজেন রূপে জমা ছিল, তা সেগুলোকে আবার ভাঙিয়ে এটাকে ব্লাড সুগারে পরিণত করবে এবং এটা কাজে লাগবে। তো এখানে মজার জিনিস এটাই যে যখন গ্লুকোজটা বাড়ছিল, ইনসুলিন কিন্তু এটাকে যকৃতে এবং আমাদের অ্যাডিপোজ টিস্যুতে সেভ করছিল। কিন্তু গ্লুকাগন এসে শুধুমাত্র যকৃতে গিয়ে গ্লাইকোজেনটা আছে ওটাকেই কিন্তু ভাঙতে পারে। আমাদের যে অ্যাডিপোজ টিস্যু, মানে আমাদের ভুঁড়ি বা অন্যান্য আমাদের যে থলথলে মাংসগুলো আছে, সেখানে যে অ্যাডিপোজ টিস্যুগুলো আছে, সেগুলোকে কিন্তু ব্রেকডাউন করতে পারে না। তো এই জন্যই যে লোকটা মোটা হতে শুরু করে, আস্তে আস্তে মোটা, কন্টিনিউয়াসলি মোটা হয়। তো এটা একটা মেজর কারণ। আমরা ব্লাড সুগার বা ডায়াবেটিসের কিছু বেসিক সিমটম সম্বন্ধে জেনে নেব। আপনাকে বারবার পেচ্ছাপ করতে যেতে হচ্ছে, বিশেষত রাতের বেলা। ফ্রিকুয়েন্ট ইউরিনেশন বা পলিউরিয়া, শরীরে অতিরিক্ত গ্লুকোজ জমা হলে তা কিডনি সেটা ফিল্টার করে বের করে দেয়, ফলে আপনাকে বারবার পেচ্ছাপ করতে যেতে হয়। তো এটা একটা সিমটম। যদি আপনার অতিরিক্ত তৃষ্ণা লাগে, মানে অতিরিক্ত প্রস্রাবের কারণে শরীর জল শূন্য হয়ে যায়, ফলে জল শূন্য হয়ে গিয়ে প্রচুর আমাদের তেষ্টা পায়, বারবার খিদে পাওয়া, বিশেষত মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছে করা, তাহলে এটাকে পলিফেজিয়া বলা হয়। তো এই যে ইনক্রিজড হাঙ্গার, শরীর যেহেতু টাইপ 2 ডায়াবেটিস মেলিটাসে যেহেতু শরীর ঠিকঠাকভাবে ইনসুলিন ব্যবহার করতে পারে না, ফলে কোষ পর্যাপ্ত গ্লুকোজ পায় না, শরীর ব্রেনকে বারবার খাবারের জন্য সংকেত পাঠায়। আবার দেখবেন আপনি অনেক খাবার খাচ্ছেন, তারপরে দেখবেন আপনার ওজন কমতে শুরু করেছে। ইনসুলিন ঠিকঠাক ভাবে কাজ না করতে পারে, শরীরের গ্লুকোজ ব্যবহার করতে পারে না, ফলে চর্বি এবং পেশি ভাঙতে শুরু করে। তো এর জন্য আনএক্সপেক্টেড ওয়েট লস হয়। এছাড়াও সারাক্ষণ শরীরে ক্লান্তি অনুভূতি হয়। কোষে শক্তি উৎপাদন কমে গেলে শরীর দুর্বল হয় এবং অবসাদগ্রস্ত হয়ে পড়ে। শরীরে শর্করার মাত্রা যদি বেশি হয়, তাহলে কি হবে, রক্ত সঞ্চালন ব্যাহত ঘটে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বা আমাদের ইমিউন সিস্টেম ডাউন হয়। এই জন্য আপনার এই ঘাগুলো শুকোতে চায় না। এছাড়াও যদি আপনার হাত পা ঝিনঝিন করে এবং অসাড় অনুভূতি হয়, ডায়াবেটিক নিউরোপ্যাথির কারণে আপনার স্নায়ুর ক্ষতি হয়, ফলে হাত পা ঝিনঝিন করা বা জ্বালা জ্বালা করা। এছাড়াও চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া। উচ্চ শর্করা চোখের লেন্সে বিভিন্ন রকম পরিবর্তন ঘটায়, ফলে দৃষ্টিশক্তি অস্পষ্ট হয়ে যায়। আপনার যদি চামড়া শুষ্ক হয়ে যায়, ঘন ঘন ফুসকুড়ি হয় বা প্রায় ফাঙ্গাস ইনফেকশন হয়ে যায়, মাথা ঘোরা, বমি ভাব, মুখে বা দাঁতের বা মাড়িতে একটু আধটু ইনফেকশন হওয়া, পুরুষদের ক্ষেত্রে ইরেকটাইল ডাইসফাংশন বা শীঘ্রপতনের রোগ, মহিলাদের ক্ষেত্রে অনিয়মিত মাসিক চক্র। তো এই কয়েকটা সিমটম যদি থাকে, আপনি কিন্তু অবশ্যই কিছু ব্লাড টেস্ট করাবেন। এরপরে আমরা জেনে নেব যে ডায়াবেটিস কত ধরনের হতে পারে। তো ডায়াবেটিস মূলত দু ধরনের, টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস এবং সব থেকে বেশি হয় টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস। টাইপ 1 ডায়াবেটিসে ইনসুলিন তৈরি হয় না, আর টাইপ 2 ডায়াবেটিসে ইনসুলিন কাজ করতে পারে না। টাইপ 1 ডায়াবেটিস একটি অটো ইমিউন ডিজিজ। শরীরের ইমিউন সিস্টেম আমাদের অগ্নাশয়ের বিটা কোষ ধ্বংস করে ফেলে এবং ফলে ইনসুলিন তৈরি বন্ধ হয়ে যায়, ফলে আপনার টাইপ 1 ডায়াবেটিস শুরু হয়। টাইপ 2 ডায়াবেটিস যেটা সব থেকে বেশি হয়, আপনি যত সুগার রোগী দেখেছেন তাদের বেশিরভাগই কিন্তু টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস। এটির ক্ষেত্রে ইনসুলিন তৈরি তো হয়, কিন্তু ইনসুলিন যে কাজটা, এই যে আপনার গ্লুকোজটাকে
গ্লাইকোজেন তৈরি করে আপনার লিভারে এবং অ্যাডিপোজ টিস্যুতে যে জমা রাখার বিষয়টা এটা করে উঠতে পারে না, ফলে আপনার টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস হয়। এছাড়াও কয়েকটা টাইপের ডায়াবেটিস হয়, যেমন জেস্টেশনাল ডায়াবেটিস। ইন প্রেগনেন্সি অনেক মহিলাদের অনেক সময় ব্লাড সুগার বেড়ে যায়, সেটাকে জেস্টেশনাল ডায়াবেটিস হয়। তো যাদের এই জেস্টেশনাল ডায়াবেটিস হয় তাদের কিন্তু ভবিষ্যতে সুগার হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও সেকেন্ডারি ডায়াবেটিস অন্য কোনো রোগ বা ওষুধের দ্বারা শুরু হতে পারে। আপনার প্যাঙ্ক্রিয়াসের ক্ষতি হয়ে যাওয়া বা প্যাঙ্ক্রিয়াটাইটিস, থাইরয়েডের সমস্যা, বিভিন্ন ধরনের স্টেরয়েড যেমন ডেক্সামেথাসোন, প্রেডনিসোলোন বা বিভিন্ন ধরনের স্ট্যাটিন যেমন অ্যাট্রোভাস্টিন, রুভাস্টিটিন এই টাইপের ট্যাবলেট দীর্ঘদিন ব্যবহারের ফলেও আপনার কিন্তু সেকেন্ডারি ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও আরেক ধরনের ডায়াবেটিস আমরা বলি এই মুহূর্তে, মানে প্রি ডায়াবেটিক পেশেন্ট অনেক আছে। এক্ষেত্রে একটু ডায়াবেটিস হওয়ার আগের অবস্থা, যেখানে রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের থেকে বেশি কিন্তু ডায়াবেটিস হওয়ার মতো বেশি নয়। এটিতে ফাস্টিং ব্লাড সুগার আপনার 120 থেকে 125 থাকে এবং পিপি ব্লাড সুগার 140 থেকে 199 থাকে এবং আপনার হিমোগ্লোবিন HbA1c বা গ্লাইকোলাইটিক হিমোগ্লোবিন 5.7% থেকে 6.4% থাকতে পারে। এতে উপসর্গ কি হয়? এতে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ে এবং আপনার বডি ওয়েটটা বাড়তে শুরু করে, বা পেশেন্টরা সাধারণত এই টাইপের পেশেন্টরা সাধারণত ওবেস হয়, মানে মোটা হয়। আপনি যদি আপনার ব্লাড সুগার কমানোর জন্য বিভিন্ন ধরনের ঔষধ যেমন মেটফরমিন, হিলমিপ্রাইড, প্রোগ্লিডাজোন বা বিভিন্ন ধরনের ইনসুলিন, হিউম্যান অ্যাক্টরপিড 70/30 বা বিভিন্ন ধরনের কার্ডিজ টাইপের বিভিন্ন ইনসুলিন ব্যবহার করার পর আপনার ব্লাড সুগার যদি না কমে, হোমিওপ্যাথিতে এই ব্লাড সুগার ম্যানেজ করার জন্য খুবই কার্যকর একটি ডাইলিউশন আছে, যেটি 20 ফোঁটা করে দিনে 3 বার ব্যবহার করেন এবং একটু যদি আপনি তার সাথে এক্সারসাইজ করেন তাহলে কিন্তু আপনার এই ব্লাড সুগারের লেভেল স্বাভাবিক হয়ে যেতে পারে। ইভেন ব্লাড সুগারকে কিন্তু রিভার্স করা যায়। মানে আপনাদের যেটা ভ্রান্ত ধারণা আছে ব্লাড সুগার কখনোই ভালো হয় না, এরকম কিন্তু ব্যাপার নয়। যদি আপনি প্রপারলি চান ব্লাড সুগার ভালো করতে, আপনাকে কিছু নিয়ম কানুন মানতে হবে। যেহেতু ব্লাড সুগারটা লাইফস্টাইল ডিজিজ, যদি আপনি আপনার জীবনযাপনের পদ্ধতিটা হেলদি লাইফস্টাইল ফলো করেন তাহলে কিন্তু আপনার ব্লাড সুগারটা নর্মাল হয়ে যেতে পারে এবং ব্লাড সুগার থেকে চিরকালের জন্য মুক্তি পেতে পারেন। তাহলে এটার জন্য আপনাকে কি করতে হবে, যে আমরা যখন খাবারগুলো খাচ্ছি, আমরা বিরিয়ানি খেলাম কি পান্তা ভাত খেলাম সেটা কিন্তু আমাদের শরীর বোঝে না। আমাদের শরীর বোঝে প্রোটিন, কার্বোহাইড্রেট আর ফ্যাট। আমরা যে খাবার খাচ্ছি তাহলে এই খাবারের মধ্যে এই কার্বোহাইড্রেটের যে পার্টটা আছে এই পার্টটা কিন্তু আমাদের শক্তিটাকে প্রদান করে। ফ্যাট এবং প্রোটিন আমাদের শরীরের মাসেলস বিল্ডিং এবং বিভিন্ন ধরনের হরমোন বা ইত্যাদি তৈরি করতে সাহায্য করে। তাহলে আমাদেরকে কার্বোহাইড্রেট খাওয়াটা কন্ট্রোল করতে হবে। তাহলে আমাকে জানতে হবে যে কোন কোন খাবারে কার্বোহাইড্রেট সব থেকে বেশি আছে। চাল থেকে তৈরি সমস্ত কিছু জিনিস, গম থেকে তৈরি সমস্ত কিছু জিনিস, চিনি বা মিষ্টি, এছাড়াও আলু। আমরা যদি আমাদের এই ভারতবর্ষের পূর্বাঞ্চলে যারা বসবাস করে, পশ্চিমবঙ্গে মূলত, আমি যেহেতু ভিডিওটা বাংলায় বানাচ্ছি, মূলত পশ্চিমবঙ্গ বা কিছু বাংলাদেশের লোক আমাদের এই ভিডিওটা দেখেন, তাহলে এইখানকার যে খাদ্যাভ্যাস দেখুন, সকালবেলা উঠে আপনি মুড়ি খাচ্ছেন। মুড়িটা সাধারণত আলু ভাতে দিয়ে বা আলুর চপ দিয়ে বা কখনো কখনো আপনি শসা বা চানাচুর দিয়ে খাচ্ছেন। এখন আবার আপনার সকালবেলা যে ব্রেকফাস্টের মেইন ইনগ্রিডিয়েন্টটা সেটা মুড়ি, সেটা চাল থেকে তৈরি। তাহলে সকালবেলা আপনি মুড়ি খাচ্ছেন, তাহলে মুড়িও কার্বোহাইড্রেট, চপও কার্বোহাইড্রেট, আলু কার্বোহাইড্রেট। আচ্ছা, বা চা বিস্কুট খাচ্ছেন, চা সাধারণত চিনি দিয়ে খাচ্ছেন, আপনি যতই দুধ দিয়ে না খান চিনি দিয়ে চা খাচ্ছেন, তাহলে চিনি কার্বোহাইড্রেট। বিস্কুট কার্বোহাইড্রেট, বিস্কুটটা আটা বা ময়দা থেকে তৈরি হয়, ওটাও কার্বোহাইড্রেট। আচ্ছা, আপনি যখন দুপুরে ভাত খাচ্ছেন, ভাতটা কার্বোহাইড্রেট, চাল থেকে তৈরি। এছাড়া সবজি বলতে আমরা যা বুঝি, আমাদের সবজি এনে তাতে 500 গ্রাম আলু দিয়ে গোটা সংসারের জন্য তরকারি তৈরি হয়, তাহলে আমাদের তরকারিটা পুরোপুরি বেশিরভাগই কার্বোহাইড্রেট। এছাড়া আমরা যখন বিকেলে আবার কোনো স্ন্যাক্স খাচ্ছি বা মুড়ি খাচ্ছি, চপ দিয়ে মুড়ি, পশ্চিমবঙ্গের ফেভারিট চপ দিয়ে মুড়ি, তাহলে চপও কার্বোহাইড্রেট, মুড়িও কার্বোহাইড্রেট। রাত্রিবেলা আমরা কেউ কেউ ভাত খাচ্ছি, কেউ কেউ রুটি খাচ্ছি, তাহলে রুটিটা যেহেতু গম থেকে তৈরি সেটাও কার্বোহাইড্রেট। আপনি রুটির সাথে সাধারণত আলু ভাজা খাচ্ছেন, তাহলে সেটাও কার্বোহাইড্রেট। তাহলে এই হলো ব্যাপার। মানে আপনাকে খাবার আগে আপনাকে নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি যে খাবারটা খাচ্ছি সেটা কি দিয়ে তৈরি, চাল থেকে তৈরি, গম থেকে তৈরি, চিনি মিষ্টি বা আলু থেকে তৈরি। তাহলে আপনাকে আমি বারণ করছি না, আপনি এটার একটু পরিমাণে কম খাবেন, তাহলে আপনার শরীরের গ্লুকোজ ইনটেকটা কমে গেল,
যদি একটু কম খান, মানে আপনি যতগুলো খান তার থেকে কম খাওয়ার চেষ্টা করুন। আমি আপনাকে মেপে বলে দেবো না, মানে আমি যদি বলি আপনাকে 1 কাপ ভাত খেতে হবে, পশ্চিমবঙ্গে খুব কম লোকই আছে যিনি 1 কাপ ভাত খেয়ে ঘুমোতে পারবেন, সত্যি কথা বলতে এটা। তাহলে আপনি আস্তে আস্তে কমিয়ে আনবেন, এবং আমরা মেডিসিন দিয়েও সাহায্য করবো। আমাদের কিছু হোমিওপ্যাথি মেডিসিন আছে যাতে আপনাদের এই মানে কার্বোহাইড্রেটগুলো খেতে ইচ্ছে করবে না, সেটা বিষয় নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। মানে খাবার আগে নিজেকে প্রশ্ন করাটা শিখবেন, এটা হলো যে প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হলো যে সকালবেলা হতে পারে, বিকেল বেলা হতে পারে, রাত্রিবেলা হতে পারে, অন্তত 45 মিনিট হাঁটুন যে কোনো টাইমে। যদি এক্সারসাইজ করতে না পারেন, যে কোনো টাইম 45 মিনিট হাঁটুন। যদি আপনি এক্সারসাইজ করতে পারেন তাহলে খুবই ভালো। এছাড়াও আমি আপনাকে সাজেস্ট করব, আপনি কোনো দিন, মানে আপনি নিজের জন্য একটা নিয়ম বানান, ঠিক আছে? সাধারণত আমরা ছুটির দিনগুলো বেশি খাই, কোনো দিন কোনো ভারী খাবার না খেয়ে ঘুমানোর চেষ্টা করুন। 15 দিনে একবার ফাস্টিং এর চেষ্টা করুন। বডি ওয়েট যতটা কমাতে পারবেন ততটাই আপনার ব্লাড সুগার কমতে সাহায্য করবে। এই বেসিক কয়েকটা জিনিস আপনি মেনটেন করুন। টিংচারের মিক্সচার বলছি, সেটাকে আপনি ব্যবহার করুন। আপনার যদি ব্লাড সুগার 250 থেকে বেশি থাকে, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব আপনি আপনার যে অ্যালোপ্যাথিতে যে মেডিসিনটা খাচ্ছেন, সেটা মেটফরমিন হোক, গ্লুকোনন PG1 হোক, PG2 হোক, বা যে কোনো আপনি ইনসুলিন নিচ্ছেন, সেগুলো চালিয়ে যান। সেগুলোর সাথে আমার এটা তার সাথে ব্যবহার করতে পারেন। যাদের তার থেকে কম, মানে 200 থেকে কম আছে বা 250 থেকে কম আছে, তারা শুধুমাত্র এই মাদার টিংচারটাকে ব্যবহার করতে পারে। 20 ফোঁটা 1 কাপ জলের সাথে মিশিয়ে সকাল, দুপুর, রাত্রে 3 টাইম খেতে হবে। খালি পেটে খাবার চেষ্টা করবেন, ওষুধটা ভালো কাজ করবে। এবং যদি চায়ের মতো সিপ বাই সিপ খান তাহলে কাজটা আরো ভালো হবে। তো চলুন আমরা জেনে নেবো তাতে কি মাদার টিংচার, তাতে কি মেডিসিন ব্যবহার হচ্ছে সেটার বিষয় নিয়ে আলোচনা করি। শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি বিনীত অনুরোধ, আজ আমরা ব্লাড সুগার, প্রেশার, কিডনির এইসব রোগ নিয়ে যতটা চিন্তিত, তার থেকেও বড় এক নীরব রোগে আজ আমাদের সমাজ আক্রান্ত। তা হলো অবহেলা, সামাজিক অবক্ষয়, ভালোবাসার অভাব। একসময় যারা আমাদের হাত ধরে হাঁটতে শিখিয়েছেন, আজ তাদের হাঁটতে কষ্ট হয়। পা হাঁটুর অবস্থা তো খুবই খারাপ, ডান পায়ের অবস্থা ভালো না। এই পা নিয়ে তুমি আর ওপর নিচ করতে পারবে, কিন্তু সেই কথা বলার সাহসটুকু আর পান না। আজকের বাস্তবতা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে বাবা মায়ের শরীর খারাপ হলেও তারা সন্তানদের বলতে পারেন না, ভয়ে, সংকোচে আর অপমান বোধে। মার অপারেশনের জন্য আমি কি করবো বলতো? বাটি হাতে আমি গিয়ে ফুটপাতে বসবো নাকি? আমাকে না ছাড়ো বাবা, আমাকে ছাড়ো। আমার খরচ সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই। সন্তানে ভাগাভাগি, সাংসারিক অশান্তি, শাশুড়ি বৌমার সম্পর্কে টানাপোড়েন, আর তার মাঝখানে হারিয়ে যাচ্ছেন আমাদের বাবা মারা। তাদের অসুখটা শুধু শরীরের নয়, মনেরও। দিনমজুরের ঘর হোক কিংবা একটি কোটিপতির, চিত্রটা অনেকটাই এক। অসহায়তা, একাকিত্ব, চুপচাপ কষ্ট সহ্য করে যাওয়া। আমি ডাক্তার শান্তনু হালদার শুধুমাত্র একজন হোমিওপ্যাথিক চিকিৎসক নয়, আগে মানুষ। আমরা রোগ নয়, মানুষের যন্ত্রণা দেখতে পাই। আর সেই জন্যই আপনাদের কাছে এই অনুরোধ, আপনাদের আশেপাশে এমন কোনো বৃদ্ধ বাবা মা, দাদু ঠাকুমা থাকেন যারা অসুস্থ, কিন্তু কারো কাছে কিছু বলার মতো সাহস বা জায়গা পাচ্ছেন না, তাদের দুঃখের কথা ভিডিও করে আমাদের কাছে পাঠাতে পারেন। আমার ছেলে আমাকে আর আমার বউকে দেখে না, তাদের জন্য আমাদের একটি ছোট্ট প্রচেষ্টা, আমরা তাদের রোগের কথাটা বুঝে নেব আপনার সহায়তায়, এবং আমরা তাদের বিনামূল্যে ওষুধ পাঠানোর চেষ্টা করব, যেন তাদের এই জীবনের লড়াইটা একা না লড়তে হয়। আমরা যেন তাদের পাশে থাকতে পারি। সব কিছু থেকেও সব থেকে নিঃসহায় মানুষগুলোর কাছে চলুন আমরা ঔষধ নয়, ভালোবাসাও পৌঁছে দিই। আরও একটা অনুরোধ, এই ভিডিওটা আপনি সবার সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে এই মহৎ উদ্দেশ্যে আমাদের পাশে থাকার চেষ্টা করুন। এটা শুধু একটা ভিডিও নয়, একটা অনুরোধ, একটা আহ্বান, একটা মানবিক চেতনা। হয়তো আপনার একটি ছোট্ট শেয়ারেই কোনো এক মায়ের চোখের জল হাসিতে বদলে যেতে পারে। হয়তো কোনো এক মা বুক ভরে বলবেন, আজও কেউ আছে যে আমার কথা ভাবে। আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে বিশ্বাস করি, সেবা যেখানে হৃদয় থেকে আসে, মনুষ্যত্ব, চিকিৎসা সেখানে সম্পূর্ণতা পায়। তো চলুন এই মন্ত্রে দীক্ষিত হয়ে আমরা সমাজের কল্যাণে এই ভিডিওটি শেয়ার করি, এবং আপনাদের সহায়তায় আমরা এই সব থেকেও সব হারা বয়স্ক মা বাবা, দাদু ঠাকুমার
পাশে দাঁড়াই এবং আশা রাখছি এই যুদ্ধে আপনি আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। তো আমরা এই ব্লাড সুগার কম্বিনেশনে প্রথমে ব্যবহার করছি সাইজিজাম জাম্বোলানাম মাদার টিংচার। এই সাইজিজাম জাম্বোলানাম মাদার টিংচারটি মেটফরমিনের মতো ইনসুলিনের সংবেদনশীলতা বৃদ্ধি করতে পারে এবং প্রোগ্লিডাজনের মতো পেশিকোষে গ্লুকোজ অ্যাবজর্পশন ইনক্রিজ করতে পারে, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। এটি অগ্নাশয়ের বিটা কোষের কার্যকারিতা উন্নত করতে পারে এবং যার ফলে ইনসুলিন উৎপাদন বেড়ে যায় এবং এবং রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণে আসে। এছাড়াও এই সাইজিজাম জাম্বোলানামে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আপনার অক্সিডেটিভ স্ট্রেস প্রতিরোধ করতে সাহায্য করে। গ্লাইকেশন এমন একটি প্রক্রিয়া যাতে প্রোটিনের সাথে শর্করা সংযোগ ঘটিয়ে বিভিন্ন শরীরের টিস্যুর বা সেলের ক্ষতি করে, যেমন গ্লুকোমা, ডায়াবেটিক নিউরোপ্যাথিতে যেমন সাধারণত এরকম গ্লাইকেশন প্রক্রিয়াটি ঘটে। এটি গ্লুকোজের অ্যাবসর্পশনকে স্লো করে, ফলে আপনার রক্তে শর্করার স্তর ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং ব্লাড সুগারের সাডেন স্পাইকের যে ক্ষতিকারক প্রভাব সেটি কম হয়। এছাড়াও গবেষণায় দেখা গেছে এই সাইজিজাম শরীরের অতিরিক্ত চর্বি জমা প্রতিরোধ করে, যা ডায়াবেটিস ও তার পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কমাতে সাহায্য করে। এটি অ্যাট্রোভাস্টিন বা রুভাস্টিডিন যে টাইপের আপনি অ্যালোপ্যাথিক ওষুধ খান আপনার কোলেস্ট্রল লেভেল কম রাখার জন্য, এটি সেম টাইপের HMG CoA রিডাক্টেস এনজাইমকে বাধাপ্রাপ্ত করে লিভারে LDL কোলেস্ট্রল বা ব্যাড কোলেস্ট্রল সিনথেসাইজ কমায়। এছাড়া হাই ডেনসিটি লিপিড বা গুড কোলেস্ট্রল বাড়িয়ে তোলে, ফলে অ্যাথেরোস্ক্লেরোসিস, স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। এছাড়াও এই সাইজিজামে অ্যান্টি ইনফ্লামেটরি প্রভাব আছে। শরীরের বিভিন্ন জায়গার সাইজিজাম জাম্বোলানাম জীবাণু প্রতিরোধ করতে কার্যকর, যা ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে। এছাড়াও গবেষণায় দেখা গেছে স্নায়ু কোষগুলিকে প্রোটেক্ট করে ডায়াবেটিক নিউরোপ্যাথি আটকাতে সাহায্য করে। এই সাইজিজাম জাম্বোলানাম মাদার টিংচারটি হোমিওপ্যাথি একটি জনপ্রিয় ওষুধ যা ডায়াবেটিক এবং ইনসুলিনের সংবেদনশীলতা বাড়িয়ে তোলে। তাহলে আমরা এই ব্লাড সুগার কম্বিনেশনে সাইজিজাম জাম্বোলানাম মাদার টিংচারটি ব্যবহার করব। এরপরে আরেকটি ঔষধ আমরা ব্যবহার করব, সেটির নাম হলো সুইটেরিয়া চিরাইতা। হোমিওপ্যাথিতে ডায়াবেটিস এবং ইনফ্লামেশন নিয়ন্ত্রণে কার্যকরী এই ওষুধটি রক্তে গ্লুকোজের মাত্রা সিগনিফিকেন্টলি কমাতে পারে। সুইচেরিন আপনার অগ্নাশয়ের বিটা কোষগুলোকে উদ্দীপিত করে, ফলে ইনসুলিন নিঃসরণ বেড়ে যায়। ভিলডামেট নামক আপনি যে অ্যালোপ্যাথিক ওষুধ খান, এই ভিলডাগ্রিপ্টিন যেভাবে কাজ করে, আপনার অগ্নাশয়ে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আছে, বিটা কোষ, আলফা কোষ এগুলোকে উদ্দীপিত করে এবং ইনসুলিন আপনার ঠিকঠাক নিঃসরণ করিয়ে আপনার ব্লাড সুগারটাকে কন্ট্রোল করতে সাহায্য করে। এই সুইটেরিয়া চিরাইতা পেশি কোষে গ্লুকোজের গ্রহণ বাড়ায় এবং গ্লাইকোজেন সংশ্লেষ উন্নত করে। এই সুইটেরিয়া চিরাইতা অ্যাকারবোস বা ভগলিবোস নামে অ্যালোপ্যাথি যে ওষুধ খান, সেই ওষুধটির মতো গ্লাইকোজেন সিনথেসাইজ উন্নত করে এবং ফলে কি হয়, আপনার রক্তের যে ব্লাড সুগারটা আছে এটিকে কন্ট্রোল রাখতে সাহায্য করে। সুইটেরিয়া মারিন নামক এক ধরনের যৌগ গ্লুকোজ বিপাকের জন্য দায়ী জিনগুলির কার্যকারিতা স্বাভাবিক করে তোলে এবং ইনসুলিনের সংবেদনশীলতা বাড়িয়ে আপনার ব্লাড সুগারটিকে কন্ট্রোল করতে সাহায্য করে। এটির খুব ভালো অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি আছে। এই সুইটেরিয়া চিরাইতাতে বেলিডিফোরিন এবং সুইচেরিন নামক এক ধরনের জ্যান্থেনাস থাকে, যা ইনফ্লেমেশন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও ইনফ্লেমেশন সৃষ্টিকারী IL-6 এবং TNF আলফার মতো সাইটোকাইনেসিসের নিঃসরণ কমাতে সহায়তা করে। এছাড়া COX-2 ইনহিবিটর অ্যাজ এ COX-2 ইনহিবিটরও কাজ করে। যে কোনো ধরনের অ্যালোপ্যাথি মেডিসিনে ডাইক্লোফেনাক, অ্যাসিক্লোফেনাক, এছাড়া আইবুজেসিক এই টাইপের যে পেনকিলার ব্যবহার করেন, এই পেনকিলারগুলোতে COX-2 ইনহিবিটর থাকে। সুইটেরিয়া চিরাইতাতেও সেম টাইপের COX-2 ইনহিবিটর থাকে, আপনার গাঁঠের এবং জয়েন্টে ফোলাভাব, ইনফ্লেমেশন এবং যন্ত্রণা কমাতেও সাহায্য করে। সুইটেরিয়া চিরাইতা যকৃতের কার্যকারিতা উন্নত করতে পারে এবং বিভিন্ন লিভারের সংক্রান্ত রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। তো এই সুইটেরিয়া চিরাইতা ডায়াবেটিস নিয়ন্ত্রণ, ইনফ্লেমেশন কমানো, লিভারের সুরক্ষা এবং অ্যান্টিঅক্সিডেন্টের বৈশিষ্ট্যের কারণে শরীরের জন্য উপকারী। ব্লাড সুগার মাদার টিংচার কম্বিনেশনে আমরা সুইটেরিয়া চিরাইতাও ব্যবহার করব। এছাড়াও আমরা এই ব্লাড সুগার কম্বিনেশনে আমরা জিমনেমা সাইলভেস্ট্রে নামক মাদার টিংচার মেশাবো। জিমনেমা প্রাকৃতিক উপায়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে একটি শক্তিশালী উপাদান। জিমনেমিক অ্যাসিডের গঠন গ্লুকোজের মতো হওয়ায় এটি অন্ত্রের যে রিসেপ্টরগুলো আছে সেগুলোকে দখল করে রাখে এবং গ্লুকোজ শোষণে বাধা দেয়। এই জিমনেমা মাদার টিংচারে গুরমারিন নামক এক ধরনের পেপটাইড থাকে
এবং জিমনেমিক অ্যাসিড, জিহার যে স্বাদগ্রাহী কোষগুলো আছে এখানে মিষ্টির যে স্বাদটা সেটাকে গ্রহণ করতে বাধা দেয়, ফলে আপনার চিনি খাওয়ার বা মিষ্টি খাওয়ার যে প্রবণতাটা আছে সেই প্রবণতাটা কমে যায়। এই জিমনেমা মূলত আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের পুনর্গঠন করে, ইনসুলিন নির্ভর এনজাইমের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে, কোষে ইনসুলিন প্রবেশে সহায়তা করে এবং ইনসুলিনের রেজিস্ট্যান্সও দূর করে। রিসার্চে দেখা গেছে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড এর মাত্রা কমাতেও এই ওষুধটি খুব কার্যকর। এছাড়াও এই জিমনেমার অন্যান্য গুণাগুণের মধ্যে পড়ে আপনার পেট পরিষ্কার করতে পারে। আপনার যদি হালকা ফুলকা কোষ্ঠকাঠিন্যতার প্রবলেম থাকে তাহলে এই জিমনেমা আপনার পেট পরিষ্কার রাখবে। এটির ইউরিটিক এফেক্ট আছে এবং অগ্নাশয়ের যে বিটা সেল যেখান থেকে মূলত আপনার এই ইনসুলিনটা ক্ষরণ হয় সেটিকে প্রোটেক্ট করতে সাহায্য করে। এটির অ্যান্টি ইনফ্লেমেটরি এফেক্ট আছে, ফলে আপনার যদি কোনো জায়গায় ইনফ্লেমেশন হয় বা হাঁটু কোমরের যন্ত্রণা হয় বা বিভিন্ন শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যন্ত্রণা সৃষ্টি হয় সেগুলোও কন্ট্রোল করতে সাহায্য করে। জিমনেমা সাইলভেস্ট্রে মাদার টিংচারটি ব্যবহার করব। এছাড়াও এই হোমিওপ্যাথিক ব্লাড সুগার কন্ট্রোল যে কম্বিনেশনটা আমরা বানাচ্ছি তাতে আমরা ব্যবহার করব সেফালেন্ড্রা ইন্ডিকা। এই সেফালেন্ড্রা ইন্ডিকা যকৃৎ এবং পেশিকোষে গ্লুকোজের ব্যবহার বাড়ায়, ফলে রক্তের শর্করার মাত্রা হ্রাস পায়। সেফালেন্ড্রা ইন্ডিকা অগ্নাশয়ের বিটা কোষগুলির কার্যকারিতা বাড়িয়ে তোলে, ইনসুলিন নিঃসরণে সহায়তা করে। এটি অক্সিডেটিভ স্ট্রেস, ডায়াবেটিক রোগীদের মধ্যে আমরা দেখেছি অক্সিডেটিভ স্ট্রেস বেশি থাকে যেগুলি আমাদের বিভিন্ন কোষগুলোকে ক্ষতিগ্রস্ত করে। সেফালেন্ড্রা ইন্ডিকা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ার কারণে আমাদের এই কোষগুলো রক্ষা করে। এটিও IL-6 এবং TNF আলফার মতো ইনফ্লামেশন সৃষ্টিকারী সাইটোকাইনিন কমিয়ে দেয় এবং আপনার ডায়াবেটিক জনিত প্রদাহ বা ব্যথা যন্ত্রণা কমাতেও সহায়তা করে। এটি কিডনি এবং লিভারকে প্রোটেক্ট করে। সেফালেন্ড্রা ইন্ডিকা যকৃতে গ্লুকোজ জমার হার কমিয়ে, ফ্যাটি লিভার কমিয়ে ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় এবং আপনার ডায়াবেটিস কিডনির ক্ষুদ্র ক্ষুদ্র রক্তবাহী জালকগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছিল সেই ড্যামেজটাকে রক্ষা করতে সহায়তা করে। এছাড়া সেফালেন্ড্রা ইন্ডিকা আপনার শরীরের মেদ কমাতে সাহায্য করে, যা টাইপ 2 ডায়াবেটিস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি LDL কোলেস্টেরল কমিয়ে HDL কোলেস্টেরল বা গুড কোলেস্টেরল বাড়াতেও সহায়তা করে। তাহলে আমরা এই হোমিওপ্যাথি মাদার টিংচার কম্বিনেশনে ব্যবহার করছি সাইজিজাম জাম্বোলানাম, সেফালেন্ড্রা ইন্ডিকা, এছাড়াও জিমনেমা এবং সুইটেরিয়া চিরাইতা। আপনারা চেষ্টা করবেন সিলপ্যাক মেডিসিন নেওয়ার। ডক্টর উইলমার সোয়াবে, ডক্টর রেগভে সিলপ্যাক ঔষধ নিয়ে আসবেন। আপনার 22 ml এর প্যাকে পেয়ে যাবেন, সবই ইকুয়াল কোয়ান্টিটিতে মেশাতে হবে। আপনি যদি 22 ml এর ফাইলে নিয়ে আসেন মোটামুটি 88 ml এবং তার সাথে সাথে একটি 100 ml এর খালি বোতল আনবেন যেটিতে আপনি সেম পরিমাণে মেশাবেন। মানে প্রত্যেকটা 22 ml করে যদি মেশান তাহলে টোটাল ওষুধের পরিমাণ 88 ml হবে এবং কিছুটা ফাঁকা থাকবে। তাহলে আপনি এই ওষুধগুলো সমান পরিমাণে মিশিয়ে নেবেন, একটু ভালো করে ঝাঁকিয়ে নেবেন। আপনার তৈরি হয়ে গেল ব্লাড সুগার কন্ট্রোল কম্বিনেশন। ব্যবহার করার নিয়ম, আপনি এই ওষুধ দিয়ে খালি পেটে খাওয়ার চেষ্টা, 1 কাপ গরম জল করবেন, গরম জল করে তাতে 20 ফোঁটা মেশাবেন। তাহলে এইভাবে সকালে 20 ফোঁটা খালি পেটে খাবেন, দুপুরে 20 ফোঁটা খাবেন কিছু খাবার খাওয়ার আগে, মানে আপনি যখন দুপুরের লাঞ্চটা করছেন তার কিছুক্ষণ আগে খাবেন, এবং রাত্রিতে 1 কাপ হাত ছোঁয়া গরম জলের সাথে 20 ফোঁটা মিশিয়ে আগে ওষুধটা খাবেন, তার অন্তত 15 থেকে 20 মিনিট পর আপনি আপনার ডিনার করবেন। তাহলে এইভাবে এটাকে আপনি 20-22 দিন ব্যবহার করে দেখুন। ব্যবহার করে দেখবেন যে আপনার ব্লাড সুগারের পরিমাণটা আপনার যদি 300-র উপরে থাকে তাহলে দেখবেন যে অন্তত 100 পয়েন্ট কমে গেছে। যখন আপনি সিগনিফিকেন্ট কমে যাবে, আপনার ব্লাড সুগার লেভেলটা মোটামুটি 200-র নিচে নেমে যাবে, তাহলে তখন আপনি এটা দুপুরে আর রাত্রিতে 2 টাইম ব্যবহার করবেন। এই ওষুধটা ব্যবহার করুন এবং যেভাবে আমি আপনাদেরকে খাদ্য তালিকা মেনটেন করতে বললাম, খুব কঠিন নয়, এটা আপনি মেনটেন করুন। ব্লাড সুগার একটি লাইফস্টাইল ডিজিজ, যেটাকে আপনি যদি চান পুরো সম্পূর্ণ ভালো করে তুলতে পারবেন। নিয়ম আপনাকে মানতেই হবে। আপনি অ্যালোপ্যাথি ওষুধ খান, হোমিওপ্যাথি ওষুধ খান, যাই করেন নিয়ম আপনাকে মানতেই হবে। আপনার এই রোগটার কারণ যেহেতু লাইফস্টাইল ডিজিজ, তাহলে আপনার লাইফস্টাইলটা অবশ্যই পরিবর্তন করতে হবে, একটা হেলদি লাইফস্টাইল ফলো করতে হবে, তাহলে আপনার এই ব্লাড সুগার লেভেলটা অনেকটাই কন্ট্রোলে থাকবে। হোমিওপ্যাথিক রিলেটেড এরকম ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন সম্বন্ধে যদি আপনি জানতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার যদি আরো কিছু জানার থাকে আপনি নিচে কমেন্ট করে জানাবেন। এবং আপনি যদি হাঁটু কোমরের যন্ত্রণায় ভুগে থাকেন
তাহলে কি কি এফেক্টিভ মেডিসিন ব্যবহার করতে পারবেন তার লিঙ্কটা আমি নিচে দিয়ে দেবো, সেই ভিডিওটা দেখতে পারেন। এছাড়াও দীর্ঘদিন ধরে যে ব্যক্তি শ্বাসকষ্টে ভুগছে সে কি ধরনের ওষুধ ব্যবহার করতে পারবে সেটারও লিঙ্ক আমি এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি সেটাও গিয়ে দেখতে পারেন। এছাড়াও যদি কেউ কোনো ব্যক্তি অনেক দিন ধরে ব্লাড সুগারে ভোগে তার সাথে এই ভিডিওটি শেয়ার করতে পারে। সবাইকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানিয়ে এই ভিডিওটা আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আমরা শিগগিরই ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে, যেখানে আমরা আলোচনা করব। এছাড়াও যদি আমরা স্পেসিফিক কিছু রোগে ভোগেন, অনেকদিন ধরে ভুগছেন এবং স্পেসিফিক কোনো কোশ্চেন থাকে, আপনি আমার এই কমেন্টে এখানে কমেন্ট করে যেতে পারেন। আমি সেইটা নিয়ে ভিডিও বানিয়ে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো চলুন, সবাই ভালো থাকবেন, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।